হ্যালো বাচ্চা-কাচ্চারা। আজকের এই পর্বের ক্লাসে আমরা দেখব আমাদের ১০ নাম্বার যে অধ্যায়টা আছে, জৈব বিক্রিয়াসমূহ এই অধ্যায়টা নিয়ে। এর আগে আমরা অধ্যায় ৯ এ অ্যারোমেটিক যৌগের সব বিক্রিয়াগুলো দেখেছি। আর এই অধ্যায়টা বেসিক্যালি অ্যালিফ্যাটিক যৌগের বিক্রিয়াগুলো এবং সেই বিক্রিয়ার কৌশলগুলো নিয়ে কথা বলেছে। এর মাঝেও কিছু অ্যারোমেটিক যৌগ চলে এসেছে, কিন্তু বেসিক্যালি এই অধ্যায়টা হচ্ছে অ্যালিফ্যাটিক যৌগের বিক্রিয়াগুলোকে নিয়ে। তো আমরা শুরু করি আস্তে, আস্তে। দেখা যাক কি হয়। যেহেতু এই চ্যাপ্টারটা বিভিন্ন জৈব বিক্রিয়া নিয়ে কথা বলেছে, তাই আসলে আমাদের প্রথমে জানা উচিত জৈব যৌগ কী? আমরা এই নবম-দশম শ্রেণীতে কিংবা একাদশ-দ্বাদশ শ্রেণীতে এই জৈব যৌগ নিয়ে বিশাল আলোচনা করেছি। অনেক কিছুই শিখেছি। এটলিস্ট এইটুকু তো শিখেছি যে জৈব যৌগ কাকে বলে। এখন যে প্রশ্নটা আমরা দেখব, ক্যাটিনেশন কী? এটা ১ নম্বরের প্রশ্ন দেখো বারবারই আসে। কত সালে? ১৩ সালে, ১৬ সালে, ১৮ সালে, ২৩ সালে। এই যে এই সালগুলোতে ১ নম্বরের জন্য এসেছে। তাহলে আমরা দেখি ক্যাটিনেশন কী? এটাও আমরা পড়েছিলাম একাদশ দ্বাদশ শ্রেণীতে যে কার্বনের একটার পরে একটা যুক্ত হয়ে লম্বা শিকল তৈরি করার যে ধর্ম, এই ধর্মটাকেই বলতেছি আমরা ক্যাটিনেশন ধর্ম। অর্থাৎ ক্যাটিনেশন কি? যে কোনো মৌল বা পরমাণু সমযোজী বন্ধন দ্বারা একটার পর একটা যুক্ত হয়ে যে লম্বা শিকল তৈরি করে, সেই ধর্মকে বলতেছি আমরা ক্যাটিনেশন ধর্ম। এবার আসছে ফুলারিন কি? এটা রিসেন্টলি ২০২৪ সালে এসেছে। এই ফুলারিন হলো কার্বনেরই একটা রূপভেদ। কী রকমের রূপভেদ? যে এই একটার পর একটা কার্বন যুক্ত হয়ে অর্থাৎ ক্যাটিনেশন ধর্ম প্রদর্শন করে একটা গোলাকার যে যৌগ গঠন করতেছে, এই যৌগটাকেই আমরা বলতেছি ফুলারিন। অর্থাৎ ফুলারিন কি? ফুলারিন হলো একটা কার্বনের রূপ, যেখানে একটার পর একটা কার্বন তার ক্যাটিনেশন ধর্ম প্রদর্শন করে একটা ফুটবলের ন্যায় যৌগ গঠন করে, সেই যৌগটাকে আমরা বলতেছি ফুলারিন। যেমন একটার পর একটা কার্বন যুক্ত হয়ে যদি অলমোস্ট ৬০টা কার্বন একসাথে যুক্ত হয়ে একটা গোলাকার বল তৈরি করে, সেই বলটার নাম আমরা দিয়েছি বাকমিনস্টার ফুলারিন। এবার আমরা ঢুকে যাই আমাদের আসল জিনিস, জৈব বিক্রিয়াসমূহতে। আমরা জানি আমাদের এই যে জৈব বিক্রিয়াগুলো আছে, এগুলো বিভিন্ন রকমের হতে পারে। কী, কী হতে পারে? একটা হতে পারে সংযোজন বিক্রিয়া, একটা হতে পারে প্রতিস্থাপন বিক্রিয়া, এছাড়াও কি আছে? অপসারণ বিক্রিয়া আছে, ঘনীভবন বিক্রিয়া আছে, জারণ-বিজারণ বিক্রিয়া আছে, পলিমারকরণ বিক্রিয়া আছে। তো এরকম অনেক রকমের বিক্রিয়া আছে। এই সবগুলো বিক্রিয়ার আমরা এক, এক করে মেকানিজম বা ক্রিয়া কৌশল দেখব আজকের এই লেকচারে। এখন আমরা প্রথমেই কথা বলি আমাদের সবথেকে পরিচিত সংযোজন বিক্রিয়া নিয়ে। এর নামের মধ্যেই দেখা যায় সংযোজন, অর্থাৎ যুক্ত হওয়া। অর্থাৎ কোনো বিক্রিয়ায় যদি একটি বিক্রিয়ক আরেকটি বিক্রিয়কের সাথে যুক্ত হয় বা কোনো একটি বিকারক আরেকটি বিক্রিয়কের সাথে যুক্ত হয়, তাহলে সেই বিক্রিয়াটাকে আমরা বলতেছি সংযোজন বিক্রিয়া। যেমন ধরি কার্বন কার্বন দ্বিবন্ধন আছে, অথবা কার্বন কার্বন ত্রিবন্ধন আছে। তাহলে চাইলেই কার্বন তার এই দ্বিবন্ধনটাকে ভেঙে দিতে পারে, ভেঙে দিয়ে এখানে কার্বনের একটা হাত এবং এইখানে এই কার্বনের একটা হাত ফাঁকা হতে পারে। আবার এখানে এই যে পাই বন্ধনটা ভেঙে যেতে পারে, ভেঙে গেলেই এখানে কার্বনের একটা হাত এবং এখানে আরেকটা হাত ফাঁকা হতে পারে। অনুরূপভাবে এই যে উপরে যে পাই বন্ধনটা আছে, এই পাই বন্ধনটাও ভেঙে যেতে পারে, ভেঙে গেলে এখানে একটা বন্ধন এবং এখানে একটা হাত, এখানে একটা হাত এবং এখানে একটা হাত, এই দুইটা হাত ফাঁকা হতে পারে। এই যে ফাঁকা হলো যে হাতগুলো, এই হাতগুলোর দ্বারাই অন্য কোনো একটা মূলক বা পরমাণু যুক্ত হতে পারে। এই যে যুক্ত হওয়ার যে বিক্রিয়া, এই বিক্রিয়াটাকে আমরা বলতেছি সংযোজন বিক্রিয়া। তার মানে সংযোজন বিক্রিয়া হতে গেলে আমার একটা অসম্পৃক্ত যৌগ লাগবে, অর্থাৎ দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকতে হবে, যেখানে সেই দ্বিবন্ধন বা ত্রিবন্ধনের পাই বন্ধনগুলো ভেঙে যাবে, ভেঙে গিয়ে সেই জায়গায় একটা নতুন মূলক যুক্ত হবে।
এটাই হচ্ছে আমাদের সংযোজন বিক্রিয়া। এখন এই সংযোজন বিক্রিয়ায় তো সবার আগে একটা পজিটিভ আয়নও যুক্ত হতে পারে অথবা একটা নেগেটিভ আয়নও যুক্ত হতে পারে। অর্থাৎ কে আগে যুক্ত হবে বা কে পরে যুক্ত হবে, এই দুই প্রেক্ষাপটকে বিবেচনা করে সংযোজন বিক্রিয়াকে দুই ভাগে ভাগ করা যায়। একটাকে বলা হচ্ছে কেন্দ্রাকর্ষী সংযোজন বিক্রিয়া, আর একটাকে বলা হচ্ছে ইলেকট্রন আকর্ষী সংযোজন বিক্রিয়া। তো আমরা প্রথমেই কথা বলতে চাচ্ছি ইলেকট্রন আকর্ষী সংযোজন বিক্রিয়া। আমরা হয়তো শুনে এসেছি আগের চ্যাপ্টারে হোক বা অন্য কোথাও, ইলেকট্রন আকর্ষী বিকারক। তাহলে তোমরা কি জানো যে ইলেকট্রন আকর্ষী বিকারক কারা? এই যে এই বিকারক দেখো ইলেকট্রন আকর্ষী, এর নামের মধ্যেই এর উত্তর লুকিয়ে আছে। কি আছে নাম? ইলেকট্রন আকর্ষী। অর্থাৎ যারা ইলেকট্রনকে আকর্ষণ করবে তারাই হচ্ছে ইলেকট্রন আকর্ষী বিকারক। ইলেকট্রনের চার্জ কি? ইলেকট্রনের চার্জ হচ্ছে নেগেটিভ চার্জ। তাহলে কারা নেগেটিভ চার্জকে আকর্ষণ করবে? যারা পজিটিভ চার্জ তারা। অথবা কারা আকর্ষণ করবে? যাদের ইলেকট্রন সংখ্যা কম আছে তারা এই ইলেকট্রনকে আকর্ষণ করবে। তার মানে আমার ইলেকট্রন আকর্ষী বিকারক হইতে পারে আইদার পজিটিভ চার্জ অথবা এমন কেউ যার ইলেকট্রন সংখ্যা কম আছে সে। যেমন ধরো অ্যালুমিনিয়াম ক্লোরাইড। এই অ্যালুমিনিয়াম ক্লোরাইডের শেষ কক্ষপথে ইলেকট্রন আছে হলো 6টা, 3টা অ্যালুমিনিয়ামের 3টা ক্লোরিনের। তাহলে এর অষ্টক পূরণ করতে গেলে আরও 2টা ইলেকট্রন দরকার, তাই সে গিয়ে ইলেকট্রনের প্রতি আকৃষ্ট হয়। তার মানে অ্যালুমিনিয়াম ক্লোরাইডও একটি ইলেকট্রন আকর্ষী বিকারক। অনুরূপভাবে বোরন ট্রাইফ্লোরাইড, এর শেষ কক্ষপথেও 6টা ইলেকট্রন আছে, তাহলে সে গিয়ে ইলেকট্রনকে আকর্ষণ করবে। আবার সালফার ট্রাইঅক্সাইড, সে গিয়েও ইলেকট্রনকে আকর্ষণ করবে। তার মানে ইলেকট্রন আকর্ষী বিকারকগুলো দুই ধরনের, এক আইদার ধনাত্মক চার্জ অথবা প্রশম ইলেকট্রোফাইল। অর্থাৎ যে যৌগগুলো বা যে পরমাণুগুলো ইলেকট্রনকে আকর্ষণ করে এরাই হচ্ছে প্রশম ইলেকট্রোফাইল। এখন আসি ইলেকট্রন আকর্ষী সংযোজন বিক্রিয়া কাকে বলে। যে সংযোজন বিক্রিয়ায় আগে ইলেকট্রন আকর্ষী বিকারক যুক্ত হবে সেই সংযোজন বিক্রিয়াটাকে আমরা বলতেছি ইলেকট্রন আকর্ষী সংযোজন বিক্রিয়া। তাহলে কি বললাম? যে যেই সংযোজন বিক্রিয়ায় আগে ইলেকট্রন আকর্ষী বিকারক মানে আগে পজিটিভ চার্জ যুক্ত হবে তাকেই আমরা বলতেছি ইলেকট্রন আকর্ষী সংযোজন বিক্রিয়া। এখন আমরা একটা ইলেকট্রন আকর্ষী সংযোজন বিক্রিয়ার কৌশল দেখব। ধরি এইখানে আমার একটা ইলেকট্রন বহুল যৌগ আছে। ইলেকট্রন বহুল বলতে আমি বুঝিয়েছি যার পাই ইলেকট্রন আছে, মানে অ্যালকেন হতে পারে, অ্যালকিনও হতে পারে। এখন এই যে আমার একটা ধনাত্মক চার্জ, সে গিয়ে আক্রমণ করবে এই যে ইলেকট্রন যেখানে আছে সেখানে। এই ধনাত্মক চার্জকে আমরা কি বলেছি? এই ধনাত্মক চার্জকে আমরা বলেছিলাম ইলেকট্রন আকর্ষী বিকারক বা ইলেকট্রোফাইল। তাহলে কি হলো? যেখানে দ্বিবন্ধন বা ত্রিবন্ধন বা পাই ইলেকট্রন আছে সেই ইলেকট্রনকে একটা ইলেকট্রন আকর্ষী বিকারক আকর্ষণ করবে এবং যুক্ত হবে। তাহলে যুক্ত হয়ে তৈরি করলো এখানে H, এখানে একটা চার্জ। এর পরবর্তী ধাপে এর সাথে কোনো একটা ঋণাত্মক চার্জ যুক্ত হবে, হয়ে একটা যৌগ গঠন করবে।
এটাই হচ্ছে আমাদের ইলেকট্রন আকর্ষী সংযোজন বিক্রিয়ার কৌশল। আমরা একটা উদাহরণ দেখি, তাহলে আমরা খুব সহজেই এটা বুঝতে পারবো। তাহলে ইলেকট্রন আকর্ষী সংযোজন বিক্রিয়ায় কি হয়েছে? এই যে আমাদের একটা অ্যালকিন ছিল, সেই অ্যালকিনে সবার প্রথমে আক্রমণ করেছে একটা ইলেকট্রোফাইল বা ধনাত্মক চার্জ। সেই ইলেকট্রোফাইলটা এই যে যেখানে ইলেকট্রন বেশি আছে বা পাই ইলেকট্রন আছে, সেই ইলেকট্রনকে আকর্ষণ করেছে, করে এই যে এখানে যুক্ত হয়েছে। এবং এই হাইড্রোজেন যার একটা হাত ফাঁকা হয়ে গেল, সে হয়ে গিয়েছে হলো প্লাস চার্জ। দ্বিতীয় ধাপে কি হয়েছে? দ্বিতীয় ধাপে এই যে অবশিষ্ট ব্রোমিনটি ছিল, নেগেটিভ ব্রোমিন, সেই ব্রোমিনটি গিয়ে এই ধনাত্মক চার্জের এখানে বসেছে, বসে তৈরি করেছে অ্যালকাইল ব্রোমাইড। এখন একটা প্রশ্ন এসেছে 2024 সালে যে অ্যালকিনের ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়ার কৌশল আলোচনা করো। তাহলে আমরা প্রথমেই লিখব যে ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া কি? যে সংযোজন বিক্রিয়ায় আগে ইলেকট্রোফাইল আক্রমণ করে বা যুক্ত হয় তাকে আমরা বলতেছি ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া। একটা বিক্রিয়া যেমন একটা অ্যালকিনের কথা বলেছে ওরা, তার সংযোজন বিক্রিয়া দেব আমরা হাইড্রোজেন ব্রোমাইডের সাথে, তৈরি করবে CH3 CH2 Br। আমরা এখন এই সংযোজন বিক্রিয়াটার কৌশল নিয়ে আলোচনা করব, যেটা আমাদেরকে প্রশ্নে চেয়েছে। তাহলে আমরা জানি এই সংযোজন বিক্রিয়া 2 ধাপে হয়। প্রথম ধাপে কি হবে? প্রথম ধাপে ইলেকট্রোফাইল আক্রমণ করবে। তাহলে আমরা আঁকি, এটা আমাদের অ্যালকিন, এই যে অ্যালকিনের কথা বলেছে সেই অ্যালকিন। এখানে আক্রমণ করবে ইলেকট্রোফাইল। হাইড্রোজেন এবং ব্রোমিনের মধ্যে ব্রোমিনের তড়িৎ ঋণাত্মকতা বেশি, মানে ব্রোমিন হবে নেগেটিভ, হাইড্রোজেন হবে হচ্ছে পজিটিভ। এই যে পজিটিভ ইলেকট্রোফাইলটা সে গিয়ে আক্রমণ করবে কোথায়? এই পাই বন্ধনে। এই হাইড্রোজেনটার একটা হাত চলে গিয়েছে এখান থেকে, এই জন্য সে হয়েছে ধনাত্মক। 2 নাম্বার ধাপে কি হবে? 2 নাম্বার ধাপে হবে অবশিষ্ট যে নেগেটিভ আয়নটা ছিল বা নিউক্লিওফাইলটা ছিল, সেই নিউক্লিওফাইলের আক্রমণ। নিউক্লিওফাইল তাহলে আসবে কোথায়? এই যে এখানে এটা প্লাস, এসে এখানে যুক্ত হবে। এই যে যুক্ত হয়ে গেল, এটাই হচ্ছে আমাদের ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া। এই যে এখানে আমরা ধাপে ধাপে দেখিয়েছি অ্যালকিনের ইলেকট্রোফিলিক সংযোজন। এই যে প্রথম ধাপে H যুক্ত হয়েছে, দ্বিতীয় ধাপে ব্রোমিন যুক্ত হয়েছে। এবার আমরা দেখব মার্কোনিকভের নিয়ম। তো একটু আগেই আমরা সংযোজন বিক্রিয়া দেখলাম, কি দেখেছিলাম? দেখেছিলাম এরকম, এর সাথে যুক্ত হয়েছিল HBr। যুক্ত হওয়ার সময় কি হয়েছিল? এই যে এখানে যে দ্বিবন্ধন ছিল, সেই দ্বিবন্ধনটা ভেঙে গিয়েছে, ভেঙে গিয়ে এক জায়গায় যুক্ত হয়েছে হাইড্রোজেন, এক জায়গায় যুক্ত হয়েছে ব্রোমিন। এখন যদি আমরা আরেকটা নতুন অ্যালকিন নেই, যেখানে 3 কার্বন আছে, এখানে যদি আমরা এই HBr যোগ করার চেষ্টা করি তাহলে কি হবে? তাহলে বরাবরের মতো যে দ্বিবন্ধন, সেই দ্বিবন্ধনটা ভেঙে যাবে আগে, ভেঙে গিয়ে এর একটা হাত ফাঁকা হবে এবং এর একটা হাত ফাঁকা হবে। আরেকবার লিখি বিষয়টা কি হলো?
দ্বিবন্ধনটা ভেঙে গিয়েছে, ভেঙে গিয়ে এখানে একটা হাত ফাঁকা হয়েছে, এখানে একটা হাত ফাঁকা হয়েছে। এখন এই ফাঁকা হওয়া দুইটা হাতের মধ্যে কে কে ঢুকবে? ঢুকবে হাইড্রোজেন এবং ব্রোমিন। আমি হাইড্রোজেনটাকে এখানে দিয়েছি, ব্রোমিনটাকে পরে দিয়েছি। এবার উল্টিয়ে দেই, হাইড্রোজেনটাকে এখানে দেই, ব্রোমিনটাকে এখানে দেই। এখন এই যে একটা অপ্রতিসম অ্যালকিন বলেছি, অপ্রতিসম অ্যালকিন কেন বলেছি? যে এই যে কার্বন কার্বন দ্বিবন্ধন আছে, এই দ্বিবন্ধনে হাইড্রোজেনের পরিমাণ সমান না, এটাকে আমরা বলতেছি অপ্রতিসম অ্যালকিন। এই যে এটা কিন্তু প্রতিসম অ্যালকিন। কারণ কি? কার্বন কার্বন দ্বিবন্ধনের সাথে হাইড্রোজেনের পরিমাণ সমান সমান আছে, এটাকে বলতেছি আমরা প্রতিসম অ্যালকিন। আমাদের প্রয়োজন হচ্ছে অপ্রতিসম অ্যালকিন। এই অপ্রতিসম অ্যালকিনের সাথে একটা অপ্রতিসম বিকারক, যদি বিকারকটা Br2 এরকম থাকতো, অর্থাৎ দুইটাই সেম জিনিস, এটাকে আমরা বলতাম প্রতিসম বিকারক। এখানে যেহেতু দুইটা আলাদা, তাই এটাকে আমরা বলেছি অপ্রতিসম বিকারক। তাহলে কি হয়েছে? একটা অপ্রতিসম অ্যালকিনের সাথে অপ্রতিসম বিকারকের সংযোজন বিক্রিয়ায় আমার যেখানে কার্বন কার্বন দ্বিবন্ধন ছিল, সেই দ্বিবন্ধনটা ভেঙে যাবে, ভেঙে গিয়ে এক কার্বনের কাছে হাইড্রোজেন যাবে এবং বাকি কার্বনের কাছে ব্রোমিন যাবে। ঠিক এর উল্টা প্রসেস, যে কার্বনের কাছে আগে হাইড্রোজেন গিয়েছিল তার কাছে এবার যাবে ব্রোমিন এবং অবশিষ্ট কার্বনের কাছে যাবে হচ্ছে হাইড্রোজেন। এখন এখানে কি এই দুইটাই উৎপাদ তৈরি হবে নাকি একটা উৎপাদ তৈরি হবে? কোনোটা কি বেশি তৈরি হবে নাকি দুইটাই সমান পরিমাণে তৈরি হবে? এটা নিয়েই আমাদের মার্কোনিকভ একটা নিয়ম বলেছে। এখন আমরা দেখি আমাদের মার্কোনিকভ কি বলেছে। মার্কোনিকভ বলেছে এরকম, এই যে অপ্রতিসম অসম্পৃক্ত যৌগ, মানে অপ্রতিসম অ্যালকিন বা অ্যালকাইনের সাথে যদি অপ্রতিসম বিকারকের সংযোজন বিক্রিয়া হয়, তাহলে এই অপ্রতিসম অ্যালকিনের যেখানে কার্বন কার্বন দ্বিবন্ধন আছে, সেই দ্বিবন্ধনযুক্ত কার্বনের যেই জায়গায় হাইড্রোজেন বেশি আছে, সেই জায়গায় বিকারকের হাইড্রোজেনটা যাবে বা ধনাত্মক অংশটা যাবে। তাহলে আরেকবার বলি, মার্কোনিকভ কি বলেছে? মার্কোনিকভ বলেছে এরকম যদি একটা অ্যালকিন থাকে যেখানে কার্বন কার্বন দ্বিবন্ধনের সাথে আলাদা আলাদা হাইড্রোজেন আছে, মানে কম বেশি হাইড্রোজেন আছে, সেখানে একটা বিকারক যদি যুক্ত হতে চায়, তাহলে সেই বিকারকের ধনাত্মক অংশ বা হাইড্রোজেনটা যাবে ওই কার্বন কার্বন দ্বিবন্ধনের যেখানে হাইড্রোজেন আছে সেই জায়গায়। আমাদেরকে ছোটোবেলায় এটা শেখানো হয়েছিল যে তেলা মাথায় তেল দেয়া, তেলা মাথায় তেল দেয়া, বা বড় লোককে বড় লোক বানানো। তার মানে যে জায়গায় হাইড্রোজেন বেশি পরিমাণে আছে সেই জায়গাটাতেই হাইড্রোজেন গেছে, তার মানে হাইড্রোজেন যাবে হচ্ছে এই জায়গায়, এই যে এখানে গিয়ে CH3 বানিয়েছে। এইটা হয়েছে আমাদের প্রধান উৎপাদ। অলমোস্ট 80 থেকে 90% কিংবা তার বেশিও এই প্রধান উৎপাদটা উৎপন্ন হতে পারে, এবং বাকি যে 10% থাকবে সেটা হবে এর উল্টা যৌগটা, অর্থাৎ যেখানে হাইড্রোজেন কম সেখানে হাইড্রোজেন যাবে। এটাকে আমরা বলতেছি গৌণ উৎপাদ। তাহলে আমি একবার সামারি করি, বিষয়টা কি হলো। বিষয়টা হচ্ছে মার্কোনিকভ বলেছে যে এরকম যদি একটা অসম্পৃক্ত যৌগ থাকে যেটা অপ্রতিসম, অপ্রতিসম মানে কি? কার্বন কার্বন দ্বিবন্ধনের দুই কার্বনে হাইড্রোজেনের পরিমাণ কম বেশি আছে, সেই অপ্রতিসম অ্যালকিনের সাথে যদি একটা অপ্রতিসম বিকারক হয়, তাহলে সেই বিকারকের ধনাত্মক অংশ বা হাইড্রোজেনটা যাবে যে কার্বনে হাইড্রোজেন বেশি আছে সেই জায়গায়। তাহলে এটাই হচ্ছে আমাদের সেই মেজর প্রোডাক্ট।
এবার বলেছে যে 2-ব্রোমোপ্রোপিন কেন প্রধান উৎপাদ, অর্থাৎ এই যে এখানে যে আমরা একটু আগে দেখলাম বিক্রিয়াটা CH3 CH CH2 প্লাস হাইড্রোজেন ব্রোমাইড একবার তৈরি করেছিল CH3 CH CH2 এটা হাত CH3 CH CH2 এই হাত এখানে গিয়েছিল ব্রোমিন, এখানে হাইড্রোজেন, এখানে ব্রোমিন। এটাই হয়েছে আমাদের 2-ব্রোমোপ্রোপেন। বলেছে এই 2-ব্রোমোপ্রোপেনটা কেন প্রধান উৎপাদ। এর উত্তর করার আগে আমরা একটু জেনেছি যে এই যখন এই অ্যালকিনের সাথে হাইড্রোজেন ব্রোমাইডের সংযোজন বিক্রিয়া হয় তখন সবার আগে হাইড্রোজেনটা গিয়ে এই পাই বন্ধনকে আক্রমণ করে এবং যুক্ত হয়। তাহলে যদি হাইড্রোজেনটা এখানে যুক্ত হয় তাহলে কি কি তৈরি হতে পারে? CH3 CH CH2 ধরলাম আমার হাইড্রোজেনটা যুক্ত হলো এই জায়গায়, এবং আরেকটা কি হতে পারে, আরেক ক্ষেত্রে CH2 হাইড্রোজেন যুক্ত হলো আমার এই জায়গায়। তাহলে এটা একটা ক্যাটায়ন তৈরি হলো, যেহেতু এই হাতটা ফাঁকা আছে, এটাও একটা ক্যাটায়ন তৈরি হলো যেহেতু এই হাত ফাঁকা আছে। এই ক্যাটায়নকে আমরা বলতেছি 2 ডিগ্রি কার্বো ক্যাটায়ন। এই কার্বনকে আমরা বলতেছি 1 ডিগ্রি কার্বো ক্যাটায়ন। এটাকে কেন 2 ডিগ্রি বলতেছি? কারণ হচ্ছে যে কার্বনের সাথে চার্জ আছে সেই কার্বনের সাথে ডিরেক্টলি 2টা কার্বন যুক্ত আছে, এই জন্য এর নাম দিয়েছি 2 ডিগ্রি। এই কার্বনকে কেন 1 ডিগ্রি বলেছি? যে কার্বনের সাথে চার্জ আছে সেই কার্বনের সাথে ডিরেক্টলি একটা কার্বন যুক্ত আছে, এই জন্য একে আমরা বলেছি 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন। আমরা যখন কার্বোক্যাটায়নের সক্রিয়তা পড়েছি আমরা দেখেছি যে এদের স্থায়িত্বের ক্ষেত্রে 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন সব থেকে বেশি স্থায়ী, 2 ডিগ্রি তার থেকে কম, 1 ডিগ্রি কম এবং 0 ডিগ্রি হচ্ছে সব থেকে কম স্থায়ী। তার মানে 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন এবং 1 ডিগ্রি যে কার্বোক্যাটায়ন তাদের মধ্যে 2 ডিগ্রি কার্বোক্যাটায়নটা হচ্ছে বেশি স্থায়ী। তার মানে এই যে যৌগটা আছে বা যে আয়নটা আছে এইটা বেশি পরিমাণে তৈরি হবে। কোনটা? এই যে H গেছে হলো CH2 এর কাছে যেটা, সেটা এইটা। এই জন্য এটা হচ্ছে আমাদের প্রধান উৎপাদ। তাহলে বিষয়টা কি হলো? বিষয়টা হচ্ছে যখনই আমরা একটা অ্যালকিনের সাথে হাইড্রোজেন ব্রোমাইডের সংযোজন বিক্রিয়া দেখব, প্রথমেই দেখব হাইড্রোজেনটা যাবে গিয়ে দ্বিবন্ধন যেখানে আছে সেখানে যুক্ত হবে। তো দ্বিবন্ধন ভাঙলে এখানে একটা হাত ফাঁকা হয়, তাহলে হাইড্রোজেনটা একবার এর সাথে যুক্ত হতে পারে আর একবার এর সাথে যুক্ত হতে পারে। আমরা দেখিয়েছি প্রথমে যদি হাইড্রোজেন এর সাথে যুক্ত হয় তাহলে এখানে কার্বোক্যাটায়ন তৈরি হয় 2 ডিগ্রি, এবং যদি হাইড্রোজেনটা এর সাথে যুক্ত হয় তাহলে কার্বোক্যাটায়নটা তৈরি হয় 1 ডিগ্রি, এবং এই 2 ডিগ্রি ও 1 ডিগ্রি কার্বোক্যাটায়নের মধ্যে 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন হচ্ছে বেশি স্থিতিশীল। এই জন্য এই 2 ডিগ্রি কার্বোক্যাটায়নের যে যৌগটা বা 2-ব্রোমোপ্রোপিন সেটা হচ্ছে বেশি পরিমাণে উৎপন্ন হয় বা সেটা হচ্ছে আমাদের প্রধান উৎপাদ। এখন তোমাদের কারো যদি প্রশ্ন থাকে যে কেন 2 ডিগ্রি কার্বোক্যাটায়নটা 1 ডিগ্রি কার্বোক্যাটায়নের থেকে বেশি স্থায়ী, সেই প্রশ্নটার উত্তর আমি এখন দিচ্ছি। আর যদি তোমাদের জানা থাকে তাহলে তোমরা এটা স্কিপ করতে পারো। এখন দেখো আমরা দেখব হচ্ছে 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন, মানে একটা ক্যাটায়ন তার 3 দিকে 3টা কার্বন থাকবে, এটাকে বলতেছি আমরা 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন। এটাকে আমরা বলতেছি 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন।
এটাকে আমরা বলতেছি 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন, এবং CH3 একে বলতেছি আমরা 0 ডিগ্রি কার্বোক্যাটায়ন। এখন দেখো তো, এই যে CH3 মূলক যেগুলো এখানে যুক্ত আছে, CH3 গুলো বা অ্যালকাইল গ্রুপগুলো, এগুলোর গঠন কীরকম হয়? সি, 3 দিকে H। আমরা জানি কার্বন এবং হাইড্রোজেনের মধ্যে কার্বনের তড়িৎ ঋণাত্মকতা বেশি, তার মানে এদের মাঝখানে যে শেয়ারকৃত ইলেকট্রনগুলো ছিল সেই ইলেকট্রনগুলো কার্বনের দিকে চলে আসবে। আবার এখানে কি হবে, এই কার্বন এবং হাইড্রোজেনের মাঝখানের ইলেকট্রনগুলো কার্বনের দিকে চলে আসবে, এখানেও কার্বনের দিকে চলে আসবে। অর্থাৎ কার্বনের চারদিকে ইলেকট্রনের ঘনত্ব অনেক বেড়ে যাবে। এখন কার্বনের চারদিকে যদি ইলেকট্রন ঘনত্ব বাড়ে, তাহলে কার্বন কী চাবে, যে তার ইলেকট্রন মেঘগুলো কোথাও সে দান করে দিক, দান করে দিয়ে সে স্থিতিশীলতা অর্জন করুক। এখন তাহলে আমরা কি বুঝলাম, যে আমাদের CH3 গ্রুপগুলো এগুলো সবসময় ইলেকট্রন দান করতে চায় বা অপরের দিকে ইলেকট্রন ঠেলে দেয়। এখন দেখো, এই যে কার্বনটা, এই হচ্ছে ধনাত্মক চার্জে চার্জিত, আর এই যে CH3 গ্রুপগুলো আছে এরা তাদের ইলেকট্রনগুলো এই কার্বনের দিকে ঠেলে দেয়। যখনই CH3 গুলো তাদের ইলেকট্রনগুলোকে এই ধনাত্মক কার্বনের দিকে ঠেলে দেয়, তখনই এই ধনাত্মক চার্জটা এই ইলেকট্রনগুলোকে পেয়ে স্থিতিশীলতা অর্জন করে। কিন্তু যখন তুমি 0 ডিগ্রি চিন্তা করবে, তখন দেখো এই কার্বনের ধনাত্মক চার্জটাকে নিষ্ক্রিয় করার জন্য বা স্থিতিশীল করার জন্য কিন্তু কেউ নেই। তার মানে এটা অনেক বেশি অস্থিতিশীল। অর্থাৎ স্থিতিশীলতার দিক থেকে চিন্তা করলে 3 ডিগ্রি সব থেকে বেশি স্থিতিশীল, কারণ একে 3 জন ইলেকট্রন দিচ্ছে। 2 ডিগ্রি তার থেকে কম, কারণ 2 জন দিচ্ছে। 1 ডিগ্রি কম, 1 জন দিচ্ছে। 0 ডিগ্রি একবারই কম অস্থিতিশীল, কারণ তাকে কেউ ইলেকট্রন দিচ্ছে না। এটাই হচ্ছে আমাদের সেই কারণ যে কেন 2 ডিগ্রি 1 ডিগ্রির থেকে বেশি পরিমাণে স্থিতিশীল। এখন আমরা দেখব অ্যান্টি মার্কোনিকভ। তো মার্কোনিকভের ক্ষেত্রে আমরা কি দেখেছিলাম? মার্কোনিকভের ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে যদি এইরকম একটা অ্যালকিন থাকতো, তার সাথে যদি আমরা হাইড্রোজেন ব্রোমাইড দিতাম বা কোনো একটা বিকারক দিতাম, তাহলে যেখানে হাইড্রোজেনের পরিমাণ বেশি সেই জায়গায় হাইড্রোজেন যুক্ত হতো। এটা হতো আমাদের প্রধান উৎপাদ। কিন্তু অ্যান্টি মার্কোনিকভ কি বলে? অ্যান্টি মার্কোনিকভ বলে যদি এই বিক্রিয়াটাই কোনো জৈব পার অক্সাইডের উপস্থিতিতে করানো হয়, যদি এই সংযোজন বিক্রিয়াটাই কোনো জৈব পার অক্সাইডের উপস্থিতিতে করানো হয়, তাহলে এই 2 কার্বনের যে কার্বনে হাইড্রোজেন কম আছে সেই কার্বনে হাইড্রোজেনটা যাবে। অর্থাৎ প্রধান উৎপাদ তৈরি হবে CH3 CH2 CH2 Br। এটাই হচ্ছে আমাদের অ্যান্টি মার্কোনিকভ। তাহলে মার্কোনিকভ কী ছিল? মার্কোনিকভ ছিল অপ্রতিসম অ্যালকিনের সাথে অপ্রতিসম বিকারকের বিক্রিয়ায় অপ্রতিসম অ্যালকিনের যেই কার্বনে হাইড্রোজেনের পরিমাণ বেশি থাকে সেই কার্বনে হাইড্রোজেনটা যুক্ত হয়। অ্যান্টি মার্কোনিকভ কী হয়েছে, যে জৈব পার অক্সাইডের উপস্থিতিতে অপ্রতিসম অ্যালকিনের সাথে বা অপ্রতিসম অ্যালকাইনের সাথে যদি অপ্রতিসম বিকারকের সংযোজন বিক্রিয়া হয়, তাহলে অপ্রতিসম অ্যালকিনের এই দ্বিবন্ধনযুক্ত কার্বনের যেই কার্বনে হাইড্রোজেনের পরিমাণ কম থাকবে সেখানে হাইড্রোজেনটা যুক্ত হবে। এখানেও আমরা দেখেছি, দেখো এই যে এই কার্বনে হাইড্রোজেন কম আছে, তাই এখানে এই হাইড্রোজেনটা যুক্ত হয়েছে হয়ে 1 ব্রোমোপ্রোপেন প্রোপেন, যে সেটা হচ্ছে আমাদের প্রধান উৎপাদ, আর 2 ব্রোমোপ্রোপেন যেটা যে এখানে হাইড্রোজেনটা যুক্ত হয়েছে সেটা হচ্ছে আমাদের গৌণ উৎপাদ। এখন আমরা দেখব যে
কেন 1 ব্রোমোপ্রোপেনটা এখানে প্রধান উৎপাদ হলো? আমরা জানি এই যে অ্যান্টিমার্কোনিকভ যেটা, বা এটাকে আমরা বলতেছি খারাসের নীতি, যেটা এই নীতিটা সম্ভব হয় যদি জৈব পারঅক্সাইড থাকে তাহলে। তো প্রথমতই এই যে জৈব পারঅক্সাইডটা, এইটা আলোর উপস্থিতিতে ভেঙে গিয়ে তৈরি করে একটা ফ্রি রেডিকেল। এই ফ্রি রেডিকেলটা পরবর্তীতে আমার ওই যে হাইড্রোজেন ব্রোমাইড ছিল তার সাথে বিক্রিয়া করে তৈরি করে একটা অ্যালকোহল এবং তৈরি করে একটা ব্রোমিনের ফ্রি রেডিকেল বা মুক্তমূলক। এখন এই ব্রোমিনটা গিয়ে আমাদের সেই অ্যালকিনগুলোর সাথে যুক্ত হয়। এখন দেখি আমাদের অ্যালকিন ছিল এটা, সরি, এই অ্যালকিনের সাথে যুক্ত হবে আমাদের এই ব্রোমিনের মুক্তমূলকটা। তাহলে কি হবে? বরাবরের মতোই দ্বিবন্ধনটা ভেঙে যাবে, দ্বিবন্ধন ভেঙে ব্রোমিন যুক্ত হবে এই জায়গায়, অথবা দ্বিবন্ধনটা ভেঙে ব্রোমিন যুক্ত হবে এই জায়গায়। তাহলে বাকি যে মুক্তমূলকটা ছিল সেই মুক্তমূলকটা চলে আসবে এর কাছে এবং এখানে চলে আসবে এর কাছে। এখন দেখো, যখন ব্রোমিন এই জায়গায় যুক্ত হইল তখন এই যে মুক্তমূলক তৈরি হইল, এই মুক্তমূলকটা হচ্ছে 1 ডিগ্রি মুক্তমূলক, কারণ এই কার্বনের সাথে শুধুমাত্র একটা কার্বনই যুক্ত আছে সরাসরি। আর এক্ষেত্রে কি হয়েছে, এই মুক্তমূলকের সাথে কার্বন আছে হলো দুটো, এটাকে বলতেছি আমরা 2 ডিগ্রি মুক্তমূলক। এখানেও আগের মতোই তাই, যে 1 ডিগ্রি এবং 2 ডিগ্রি মুক্তমূলকের মধ্যে 2 ডিগ্রি মুক্তমূলকটা বেশি স্থিতিশীল, তাই এই যৌগটা বেশি পরিমাণে তৈরি হয়। এটা তাহলে কোন যৌগ? CH3CH, এখানে হচ্ছে CH2Br, এইখানে পরবর্তীতে আরেকটা H যুক্ত হয়, তাহলে এটা হচ্ছে 1 ব্রোমোপ্রোপেন। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্টিমার্কোনিকভের নিয়ম, যেখানে 1 ব্রোমোপ্রোপেন প্রধান উৎপাদ হিসাবে বিবেচিত হয়। এখন এবার যদি কেউ দেখতে চাও যে কেন 2 ডিগ্রি মুক্তমূলক 1 ডিগ্রি মুক্তমূলকের থেকে বেশি স্থিতিশীল, তাহলে আমি সেটি দেখাচ্ছি। মুক্তমূলক জিনিসটা কি? ধরো ক্লোরিন একটা সমযোজী বন্ধন দ্বারা আবদ্ধ আছে। সমযোজী বন্ধন মানে কি? এ একটা ইলেকট্রন শেয়ার করছে। এখানে আলো পড়লো বা কোনো ফোটন পড়লো বা ইউভি রশ্মি পড়লো, তাহলে কি হবে? এই বন্ধনটা সুষমভাবে বিভাজিত হবে। সুষমভাবে মানে কি? যে মাঝ বরাবর ভেঙে যাবে, অর্থাৎ এই ক্লোরিনটা একটা মুক্তমূলক নিয়ে পৃথক হয়ে যাবে। এটাই হচ্ছে আমাদের ক্লোরিনের মুক্তমূলক। এখন অনুরূপভাবে কি হতে পারে? এটা হতে পারে আমাদের 3 ডিগ্রি মুক্তমূলক। ও আচ্ছা, এখানে একটা কথা বলে নেই। তাহলে মুক্তমূলক মানে কি? মুক্তমূলক মানে তার একটা ইলেকট্রন কম আছে, এবার হচ্ছে এটা আমাদের 2 ডিগ্রি মুক্তমূলক, এটা আমাদের 1 ডিগ্রি মুক্তমূলক এবং এটা আমাদের 0 ডিগ্রি ফ্রি রেডিকেল। এখন দেখো তো, আমরা কি জানলাম একটু আগেই, যে CH3 মূলকগুলো সেগুলো হচ্ছে ইলেকট্রন দান করতে চায়।
এখন এই কার্বনের এখানে একটা মুক্তমূলক অর্থ কি, যে এর ইলেকট্রন ঘাটতি আছে এবং এই ঘাটতিটা কে পূরণ করতেছে, এই যে 3টা CH3 মূলক তাদের ইলেকট্রনগুলোকে ঠেলে দিচ্ছে। এখানে ঠেলে দিচ্ছে কে, 2 জন, এখানে ঠেলতেছে 1 জন, আর এখানে কেউ ঠেলতেছে। যেহেতু এখানে কার্বনের ইলেকট্রনের যে ঘাটতি, সেই ঘাটতিটাকে 3 জন মিলে পূরণ করতেছে, তার মানে এইটা হয়ে যাচ্ছে স্থিতিশীল এবং এইটা হয়ে যাচ্ছে একদম খুবই অস্থিতিশীল। তাহলে স্থিতিশীলতার ক্রম বিবেচনা করলে কি হবে, 3 ডিগ্রিটা বেশি স্থিতিশীল, 2 ডিগ্রি তার থেকে কম, 1 ডিগ্রি আরও কম, 0 ডিগ্রি সব থেকে কম স্থিতিশীল। তাহলে দেখলাম আমরা যে 2 ডিগ্রি যে মুক্তমূলক সেটি হচ্ছে বেশি স্থিতিশীল। এই জন্যই এন্টিমার্কোনিকভের নিয়ম অনুযায়ী আমাদের 1 ব্রোমোপ্রোপেন যেটা, সেইটা বেশি পরিমাণে তৈরি হয়। এখন আমরা দেখব কেন্দ্রাকর্ষী সংযোজন। আমরা একটু আগে দেখেছিলাম ইলেকট্রন আকর্ষী সংযোজন, মানে ইলেকট্রনকে আকর্ষণ করে। কারা ইলেকট্রনকে আকর্ষণ করে? যারা পজিটিভ চার্জ তারা। এখন আমরা দেখব কেন্দ্রাকর্ষী মানে নিউক্লিয়াকর্ষী। তাহলে এই কেন্দ্র বা নিউক্লিয়াসের চার্জ কি? অবশ্যই ধনাত্মক চার্জ। তাহলে নিউক্লিয়াকর্ষী বিকারক কারা? অবশ্যই ঋণাত্মক চার্জ, যা কিনা গিয়ে ধনাত্মককে আকর্ষণ করবে, সেটাই। তাহলে কেন্দ্রাকর্ষী সংযোজন বিক্রিয়া কি? যেই সংযোজন বিক্রিয়ায় আগে কেন্দ্রাকর্ষী বিকারক গিয়ে যুক্ত হবে, সেই সংযোজন বিক্রিয়াটাকে আমরা বলতেছি কেন্দ্রাকর্ষী সংযোজন বিক্রিয়া। এখন দেখি কি হয়। আমাদের কাছে ধরলাম একটা কার্বনিল যৌগ আছে। কার্বনিল যৌগ কি? যাদের সি এবং ও মূলক আছে। এখন দেখো এই সি এবং ও এর মধ্যে ও এর তড়িৎ ঋণাত্মকতা বেশি, তার মানে ও কি করবে, তার ইলেকট্রনগুলো, শেয়ারকৃত ইলেকট্রনগুলো নিজের দিকে টানলে ও হয়ে যাবে মাইনাস আর সি হয়ে যাবে প্লাস। এই যে আমাদের কেন্দ্র সৃষ্টি হইল, এই কেন্দ্রে এবার আক্রমণ করবে একটা কেন্দ্রাকর্ষী বিকারক বা নিউক্লিওফাইল। এসে এখানে আক্রমণ করে এখানে যুক্ত হয়ে যায়। এখন আমরা দেখব কেন্দ্রাকর্ষী বিক্রিয়ার কৌশল। তাহলে বরাবরের মতোই কি হয়েছে, এই যে দ্বিবন্ধনগুলোকে অক্সিজেন নিজের দিকে টেনে নিয়ে অক্সিজেন হয়ে গেছে মাইনাস, কার্বন হয়ে গেছে প্লাস, এবং এই প্লাসটাতেই এই যে আমাদের যে কেন্দ্রাকর্ষী বিকারক বা CN সায়ানাইড, সে এসে আক্রমণ করলে কি হবে, কার্বন আর এখানে সে যুক্ত হয়ে গেছে। দ্বিতীয় ধাপে কি হবে? দ্বিতীয় ধাপে এই যে অবশিষ্ট যে প্রোটনটা ছিল, সেই প্রোটনটা এসে যুক্ত হবে এই যে মাইনাস ছিল সেই মাইনাসের কাছে। এটাই হচ্ছে আমাদের কেন্দ্রাকর্ষী সংযোজন বিক্রিয়ার কৌশল। মনে রাখার বিষয় কি, যে আমাদের ইলেকট্রন আকর্ষী সংযোজন বিক্রিয়া আমরা কার ক্ষেত্রে দেখেছিলাম? আমরা দেখেছিলাম অ্যালকিনের ক্ষেত্রে বা হতে পারত অ্যালকাইনের ক্ষেত্রে। কিন্তু কেন্দ্রাকর্ষী সংযোজন বিক্রিয়া সেটা আমরা কার ক্ষেত্রে দেখলাম? আমরা দেখলাম কার্বনিল যৌগের ক্ষেত্রে, অর্থাৎ অ্যালডিহাইডের ক্ষেত্রে বা কিটোনের ক্ষেত্রে। এখন বলেছে কেন্দ্রাকর্ষী সংযোজন বিক্রিয়ার কৌশল। তো এখানে নতুন করে বলার কিছু নেই, আমরা কৌশল ইতিমধ্যে দেখে ফেলেছি। এখানে কার্বন এবং অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতার কারণে অক্সিজেনের যেহেতু বেশি, তাই অক্সিজেন ইলেকট্রনগুলোকে নিজের দিকে নিয়ে অক্সিজেন হয়ে যায় মাইনাস, কার্বন হয়ে যায় প্লাস। এবং যেহেতু এখানে প্লাস সৃষ্টি হয়েছে, তাই এখানে একটা কেন্দ্রাকর্ষী বিকারক বা CN যেটা, সে এসে যুক্ত হবে প্রথম ধাপ। তাহলে প্রথম ধাপে কি হয়েছে, যে একটা কেন্দ্রাকর্ষী বিকারক যুক্ত হয়েছে। দ্বিতীয় ধাপে কি হয়, এই যে এইচটা ছিল, এই এইচটা যুক্ত হয় এই ও এর এখানে।
তৈরি করে OH, এখানে CN। এটাই আমাদের কেন্দ্রাকর্ষী বিক্রিয়ার কৌশল। এখন বলেছে যে কেন্দ্রাকর্ষী সংযোজন বিক্রিয়ায় কিটোন অপেক্ষা অ্যালডিহাইড কেন বেশি সক্রিয়। এটা এসেছে 2024 সালে। এখন আমরা দেখি কেন্দ্রাকর্ষী সংযোজন বিক্রিয়াটা শুরু হয়েছিল আসলে কিভাবে। শুরু হয়েছিল এই তড়িৎ ঋণাত্মকতার পার্থক্যের কারণে, অর্থাৎ অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা বেশি ছিল, তাই অক্সিজেন ইলেকট্রন নিজের দিকে নিয়ে হয়ে গিয়েছিল মাইনাস, কার্বন হয়ে গিয়েছিল প্লাস। এখানে অক্সিজেন হয়ে গিয়েছে মাইনাস, কার্বন হয়েছে প্লাস। আমাদের এটা তো অ্যালডিহাইড নাকি, CHO। আচ্ছা, এটা তো অ্যালডিহাইড, এবং এখানে যেহেতু CO আছে এটাকে বলতেছি আমরা কিটোন। এখন দেখো, আমরা একটু আগেই দেখলাম এই যে R গ্রুপগুলো বা অ্যালকাইল গ্রুপগুলো, এরা হচ্ছে ইলেকট্রন দাতা গ্রুপ। তাহলে এই R গ্রুপ কি করবে, তার ইলেকট্রনগুলোকে ঠেলবে এই কার্বনের দিকে। এই R গ্রুপ তার ইলেকট্রনগুলোকে ঠেলবে কার্বনের দিকে। তাহলে কার্বন যে ছিল প্লাস চার্জ, এই ইলেকট্রনগুলো আসার কারণে তার পজিটিভিটি কমে গেল। এখানেও কি হয়েছে, এখানে এই কার্বনের প্লাসকে ইলেকট্রন দিয়েছে একটা অ্যালকাইল গ্রুপ। তাহলে এই জায়গায়ও পজিটিভিটি কমে গিয়েছে, কিন্তু বেশি কমেছে কোথায়, বেশি কমেছে এই কিটোনের এখানে, কারণ কিটোনকে ইলেকট্রন দিয়েছে দুইটা অ্যালকাইল গ্রুপ। তাহলে এখন প্রথম যে ধাপ, যে ধাপে একটা নিউক্লিওফাইল বা আমরা দেখেছিলাম CN মাইনাস, যে কিনা এসে যুক্ত হয়েছিল প্লাসের কাছে, সেই নিউক্লিওফাইলটা এর এখানে যুক্ত হতে চাবে না, বা এর এখানে কম পরিমাণে যুক্ত হবে। কারণ কি, কারণ এর এই যে পজিটিভ চার্জ এটা, সেটা কমে গেছে। কিন্তু এখানে তো পজিটিভ চার্জ আগের মতোই আছে বা হালকা পরিমাণে কমছে, এই জন্য এই নেগেটিভ চার্জটা খুব সহজেই এই পজিটিভের কাছে আসবে। এই জন্যই বলতেছে যে এই অ্যালডিহাইডের থেকে কিটোন হয়ে গেছে হলো নিষ্ক্রিয়। তার মানে কেন্দ্রাকর্ষী সংযোজন বিক্রিয়ায় কিটোন অপেক্ষা অ্যালডিহাইড হয়ে গেছে বেশি সক্রিয়। এই যে একটা ইফেক্ট, এটাকেই বলা হচ্ছে প্লাস আই ইফেক্ট। প্লাস আই মানে কি, এই যে ইলেকট্রন, একজনের ইলেকট্রন আরেকজনের দিকে ঠেলে দেওয়া, এই ইফেক্টটাকেই বলা হচ্ছে প্লাস আই ইফেক্ট, মানে কার্বনের দিকে ইলেকট্রন আসা। আরেকটা কারণ আছে, সেটাকে বলা হচ্ছে স্টেয়ারিক বাধা। দেখো, যখন আমরা কিটোন চিন্তা করব, এই কিটোনের যে কার্বন, এই কার্বনের দুই পাশে কিন্তু বড় বড় দুইটা আর গ্রুপ আছে। তো যখনই একটা নিউক্লিওফাইল বা CN এই কার্বনের এখানে আসার চেষ্টা করবে, তখনই কিন্তু সে এই বড় বড় অ্যালকাইল গ্রুপগুলোর দ্বারা বাধার সম্মুখীন হবে। এই বাধাটাকে আমরা বলতেছি স্টেরিক বাধা বা স্টেরিক হিন্ড্রেন্স। কিন্তু অ্যালডিহাইডের ক্ষেত্রে দেখো, অ্যালকাইল গ্রুপ আছে শুধুমাত্র একটা, তার মানে এইখানে স্টেয়ারিক হিন্ড্রেন্স কম হবে, সায়ানাইডটা খুব সহজেই কার্বনের এখানে যুক্ত হইতে পারবে। এটাই আসলে মেইন কারণ যে কেন কিটোন হয়ে যায় নিষ্ক্রিয় কার ক্ষেত্রে, কেন্দ্রাকর্ষী সংযোজনের ক্ষেত্রে, আর অ্যালডিহাইড হয়ে যায় অধিক সক্রিয় কিটোনের অপেক্ষায়। এখন আমরা দেখি যে কার্বক্সিলিক অ্যাসিড, যেখানে কিনা CO মূলক আছে, এই CO মূলক থাকার পরেও কেন কার্বক্সিলিক অ্যাসিড এই কার্বনিল যৌগের মতো আমার কেন্দ্রাকর্ষী সংযোজন বিক্রিয়া দিচ্ছে না। প্রশ্নটা হয়েছে যে কার্বক্সিলিক অ্যাসিডে CO থাকা সত্ত্বেও সে কেন কার্বনিল যৌগের মতো বিক্রিয়া দেয় না, অর্থাৎ সে কেন নিউক্লিয়াকর্ষী সংযোজন বিক্রিয়া
দেয় না। এখন আমরা কার্বক্সিলিক অ্যাসিডের গঠনটা একটু চিন্তা করি। আর সিও OH, এটাই হচ্ছে আমাদের কার্বক্সিলিক অ্যাসিড। আমরা জানি যে এই কার্বন এবং অক্সিজেনের মধ্যে অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা বেশি, তার মানে এই ইলেকট্রনগুলোকে অক্সিজেন নিজের দিকে টেনে নেবে। টেনে নিলে কি হলো, এই কার্বনের এখানে ইলেকট্রন কমে গেল। এখন কার্বনের এই ইলেকট্রনকে পূরণ করার জন্য এই অক্সিজেনের যে মুক্তদর ইলেকট্রনগুলো ছিল সেগুলো কার্বনের সাথে শেয়ার হলো। আবার এই অক্সিজেনের ইলেকট্রন কমে গেল, তাহলে অক্সিজেন কি করবে, যেহেতু হাইড্রোজেনের থেকে তার তড়িৎ ঋণাত্মকতা বেশি, তাই এই ইলেকট্রনটাকে সে নিজের দিকে নিয়ে নেবে। ফলে কি তৈরি হলো, এখানে কার্বন অক্সিজেন ইলেকট্রনটাকে নিজের দিকে নিয়ে নিয়েছিল, ফলে সে হয়ে গিয়েছে মাইনাস। আর এখানে যেহেতু ইলেকট্রনটা এখানে শেয়ার করেছে, এখানে হয়ে গিয়েছে ডাবল বন্ড। অনুরূপভাবে এখন আবার তাই হবে, এখানে যেহেতু অক্সিজেনের ইলেকট্রন বেশি, তাই অক্সিজেন তার ইলেকট্রনগুলো ঠেলা দেবে কার্বনের দিকে, এবং কার্বনের যে এক্সট্রা ইলেকট্রন বা যেহেতু কার্বনের ইলেকট্রন বেশি হয়ে গেল, সে এই ইলেকট্রনগুলো ঠেলে দিবে অক্সিজেনের কাছে। ফলে আবার তৈরি হবে অক্সিজেন মাইনাস। অর্থাৎ কি হলো এখন, তাহলে এই যে নেগেটিভ যে চার্জটা, এটা দেখো এই অক্সিজেন থেকে এই অক্সিজেনের মধ্যেই শুধু ঘুরছে। তাহলে কি হয়েছে, এই দুই অক্সিজেনের মধ্যেই শুধু ঘুরছে। তার মানে কার্বক্সিলিক অ্যাসিডের যে রেজোনেন্সটা আমরা পেলাম, সেখানে আমরা পেলাম একটা নেগেটিভ চার্জ। কিন্তু আমাদের এই নিউক্লিয়াকর্ষী বিকারক যুক্ত হওয়ার জন্য দরকার কি ছিল, একটা পজিটিভ চার্জ, কিন্তু এখানে অলরেডি তৈরি হয়ে গিয়েছে একটা নেগেটিভ চার্জ। তাই এই নিউক্লিয়াকর্ষী বিকারকটা গিয়ে এই কার্বক্সিলিক অ্যাসিডের এখানে যুক্ত হয় না। এজন্যই কার্বক্সিলিক অ্যাসিডে কার্বনিল মূলক থাকা সত্ত্বেও সে কার্বনিল যৌগের মতো বিক্রিয়া দেয় না। এখন আমাদের প্রশ্ন যে এই অ্যালকিন সে তো একটা সংযোজন বিক্রিয়া দিয়েছিল। কি সংযোজন বিক্রিয়া দিয়েছিল? সে দিয়েছিল ইলেকট্রন আকর্ষী সংযোজন বিক্রিয়া। কিন্তু আমাদের যে বেনজিন, সেই বেনজিনে দ্বিবন্ধন থাকার পরেও সে কেন সংযোজন বিক্রিয়া দিচ্ছে না, মানে ইলেকট্রন আকর্ষী সংযোজন বিক্রিয়া দিচ্ছে না, না দিয়ে সে চাচ্ছে ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া দিতে। এটাই আমরা এখন দেখব যে অ্যালকিন ইলেকট্রন আকর্ষী সংযোজন বিক্রিয়া দেয়, কিন্তু বেনজিন সাধারণত ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া দেয়। এখন দেখো, যদি এই বেনজিনে একটা সংযোজন বিক্রিয়া হতে চায়, অর্থাৎ এই যে দ্বিবন্ধন যেটা ছিল, এই দ্বিবন্ধনটা ভেঙে এখানে একজন যুক্ত হলো, এখানে একজন যুক্ত হলো, অর্থাৎ সংযোজন বিক্রিয়া হলো। তাহলে দেখো এখানে কি হচ্ছে, এই বেনজিনের যে অ্যারোমেটিসিটি ছিল, সেই অ্যারোমেটিসিটি নষ্ট হয়ে যাচ্ছে, অর্থাৎ তার রেজোনেন্সটাও কিন্তু এখন আর ঠিক মতো সে করতে পারতেছে না। অর্থাৎ বেনজিনের যে অ্যারোমেটিক যৌগের বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যগুলো সে হারিয়ে ফেলতে চলছে। এই জন্যই বেনজিন বা অ্যারোমেটিক যৌগ চায় না তার অ্যারোমেটিসিটি নষ্ট হয়ে যাক। ঠিক এই কারণেই এই বেনজিনটা কোনো সংযোজন বিক্রিয়ায় অংশগ্রহণ করতে ইচ্ছা পোষণ করে না। বরঞ্চ বেনজিন কি বলে, যে আমার এখানে একটা হাইড্রোজেন ছিল, এই হাইড্রোজেনটাকে সরিয়ে তুমি এখানে একটা প্রতিস্থাপন বিক্রিয়া দাও, তাহলে তার বিক্রিয়াটাও সম্পূর্ণ হয় এবং অ্যারোমেটিসিটিটাও অক্ষুণ্ণই থাকে। এটাই হচ্ছে মেন কারণ, যে অ্যারোমেটিসিটি নষ্ট হয়ে যাওয়ার ভয়েই বেনজিন সাধারণত ইলেকট্রন আকর্ষী সংযোজন বিক্রিয়া দিতে চায় না, বরঞ্চ সে প্রতিস্থাপন বিক্রিয়া দেয়।